নমস্কার বন্ধুরা, কাকলি কি দুনিয়া চ্যানেলে তোমাদের আবার স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আশা করছি তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমিও এখন একটু ভালো আছি। তোমরা তো সকলেই জানো, আমার চ্যানেলে বিভিন্ন ধরনের গল্প থাকে, যেমন ভয়ঙ্কর ভূতের গল্পও থাকে, রহস্য রোমাঞ্চকর গল্পও থাকে, আবার থাকে দমফাটা হাসির গল্প। তো বন্ধুরা, তোমরা আমার গল্প শুনে বলবে তোমরা কেমন গল্প পছন্দ করছো। ঠিক আছে, আমি সেরকম ধরনের গল্পই আমি আমার চ্যানেলে পড়ে শোনাবো। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের গল্পটা আমি আরম্ভ করছি। আজকের গল্পের নাম রতনবাবু আর সেই লোকটা, আর লেখক সত্যজিৎ রায়। তাহলে বন্ধুরা, গল্পটা আরম্ভ করছি। ট্রেন থেকে প্ল্যাটফর্মে নেমে এদিক ওদিক দেখে রতনবাবুর মনে একটা খুশির ভাব জেগে উঠল। জায়গাটা তো ভালোই বলে মনে হচ্ছে। স্টেশনের পিছনে শিরীষ গাছটা কেমন মাথা উঁচিয়ে রয়েছে, তার ডালে আবার একটা লাল ঘুড়ি আটকে রয়েছে। লোকজনের মধ্যে ব্যস্ততার ভাবও নেই। বাতাসে কেমন একটা সোঁদা গন্ধ, সব মিলিয়ে দিব্যি মনোরম পরিবেশ। সঙ্গে একটা ছোটা হলডল আর চামড়ার একটা ছোট্ট সুটকেস। কুলির দরকার নেই। রতনবাবু সেগুলো দু হাতে তুলে নিয়ে স্টেশনের গেটের দিকে এগিয়ে গেলেন। বাইরে সাইকেল রিক্সা পেতে কোনো অসুবিধাও হলো না। ডোরাকাটা হাফ প্যান্ট পরা ছোকরা চালক জিজ্ঞাসা করল, কোথায় যাবেন বাবু? রতনবাবু বললেন, নিউ মহামায়া হোটেল, জানো তো? ছোকরা ছোট্ট করে মাথা নেড়ে বলল, উঠুন। ভ্রমণ জিনিসটা রতনবাবুর একটা বাতিক বলেই বলা যেতে পারে। সুযোগ পেলেই তিনি কলকাতার বাইরে কোথাও ঘুরে আসেন। অবশ্যই সুযোগ যে সবসময় আসে তা নয় কিন্তু, কারণ রতনবাবুর একটা চাকরি আছে। কলকাতার জিওলজিক্যাল সার্ভের অফিসে তিনি একজন কেরানি। আজ 24 বছর ধরে তিনি এই চাকরি করছেন, তাই বাইরে বেরিয়ে আসার মতন সুযোগ তার বছরে একবারই আসে। পুজোর ছুটির সঙ্গে তার বাৎসরিক পাওনার ছুটি জুড়ে নিয়ে তিনি প্রতি বছরই কোথাও না কোথাও ভ্রমণ করে আসেন। এই বেড়ানোর ব্যাপারে রতনবাবুর সঙ্গে আর কাউকে নেন না, না বা নেবার ইচ্ছেটাও তার মনে জাগে না। প্রথম প্রথম যে সঙ্গীর অভাব বোধ করতেন না তা নয়, কিন্তু তার পাশের টেবিলের কেশববাবুর সঙ্গে এককালে তার এই নিয়ে কথা হয়েছিল মহালয়ার কদিন আগে। রতনবাবু তখন সবে ছুটির প্ল্যান করছেন। তিনি বলেছিলেন, আপনিও তো মশাই একা মানুষ, চলুন না এবার পুজোয় দুজনে একসঙ্গে কোথাও ঘুরে টুরে আসি। কেশববাবু তার কলমটা কানে গুঁজে হাত দুটোকে জড়ো করে তার দিকে চেয়ে মাথা নেড়ে মৃদু হেসে বলেছিলেন, আপনার পছন্দর সঙ্গে আমার পছন্দ কি মিলবে? আপনি যাবেন সব উদ্ভট নাম না জানা জায়গায়, সেখানে না আছে দেখবার কিছু আর না আছে থাকা খাওয়ার সুবিধা। আমায় মাপ করবেন, আমি যাচ্ছি হরিনাভিতে আমার ভাইয়ের কাছে। ক্রমে রতনবাবু বেশ বুঝতে পেরেছেন যে তার মনের সঙ্গে মন মিলিয়ে বন্ধু পাওয়া খুবই শক্ত। তার পছন্দ অপছন্দ ব্যাপারটা সাধারণ লোকের সঙ্গে একেবারেই মেলে না, কাজেই বন্ধু পাওয়ার আশাটা পরিত্যাগ করাই ভালো। সত্যি রতনবাবুর স্বভাব চরিত্রে বেশ একটা অভিনবত্ব ছিল। যেমন এই চেঞ্জে যাওয়ার ব্যাপারটা, কেশববাবু মোটেই ভুল বলেননি। লোকে সচরাচর যেসব জায়গায় চেঞ্জে যান, রতনবাবু সেদিকে দৃষ্টিও দিতেন না। তিনি বলতেন, আরে মশাই, পুরীতে সমুদ্র আছে, জগন্নাথে মন্দির আছে,
দার্জিলিং থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, হাজারিবাগে পাহাড় আছে, জঙ্গল আছে, রাঁচির কাছে হুড্রু ফলস আছে। এইসব কথা তো সকলেই জানে। আর লোকমুখে একটা জিনিসের বর্ণনা বারবার শোনা মানে তো সেই জিনিস প্রায় দেখাই হয়ে গেল। রতনবাবুর যেটা দরকার সেটা হলো রেল স্টেশনের ধারে একটা ছোট্ট শহর, ব্যাস, আর কিচ্ছু না। প্রতি বছরই ছুটির আগে টাইম টেবিল খুলে খুব বেশি দূরে নয় এমন একটি জায়গার নাম বের করে তিনি দুর্গা বলে বেরিয়ে পড়েন। কোথায় গেলেন, কি দেখলেন তা কেউ জিজ্ঞাসাও করে না, বা কাউকেই তিনি বলেনও না। এমন অনেকবার হয়েছে যে যেখানে গেছেন সেই জায়গার নাম তিনি আগে শোনেননি, আর যেখানে গেছেন সেখানে এমন একটা কিছু খুঁজে পেয়েছেন যার ফলে তিনি তার মন খুশিতে ভরে উঠেছে। অন্যদের চোখে হয়তো এসব জিনিস খুবই সামান্য, যেমন রাজা ভাত খাওয়ার একটা বুড়ো অশ্বত্থ গাছ, যেটা একটা কুলো গাছ, আর একটা নারকেল গাছকে পাকিয়ে উঠেছে। মহেশগঞ্জে একটা নীলকুঠির ভগ্নাবশেষ, ময়নাতে একটা মিষ্টির দোকানের ডালের বরফি। এবারে রতনবাবু যেখানে এসেছেন সেই জায়গাটার নাম সিনি। টাটানগর থেকে 15 মাইল দূরে এই শহর। এই জায়গাটা অবশ্য টাইম টেবিল থেকে বার করেননি তিনি, আপিসের অনুকূল মিত্তির বলে জায়গাটা কথা বলেছিলেন। নিউ মহামায়া হোটেলের নামটাও তারই কাছ থেকে পাওয়া। রতনবাবুর চোখে হোটেলটাকে বেশ ভালোই বলে মনে হলো। ঘরটা ছোট, তবে তাতে কিছু এসে যায় না। পূর্ব দক্ষিণ দুদিকে দুটো জানলা রয়েছে, তাই দিয়ে বেশ চমৎকার দৃশ্য দেখা যায়। পঞ্চা চাকরটিকেও বেশ অমায়িক বলেই মনে হলো। রতনবাবু শীত গ্রীষ্ম দুবেলা গরম জলে স্নান করেন। পঞ্চা তাকে আশ্বাস দিল তার জন্য কোনো চিন্তা করতে হবে না। হোটেলের রান্নাটা মোটামুটি চলনসই, এবং সেটাই যথেষ্ট। কারণ খাওয়ার ব্যাপারেও রতনবাবু মোটেই খুঁতখুঁতে নন। শুধু একটা বায়না তার আছে, ভাত আর হাতের রুটি। এই দুটোই একসঙ্গে না হলে তার খাওয়া হয় না। মাছের ঝোলের সঙ্গে ভাত আর ডাল তরকারির সঙ্গে রুটি, এটাই তার রেয়াজ। হোটেলে এসেই পঞ্চাকে তিনি কথাটা জানিয়ে দিয়েছেন, এবং পঞ্চাও সেই খবর ম্যানেজারকে পৌঁছে দিয়েছে। নতুন জায়গায় এলে প্রথম দিনই বিকেলে হেঁটে না বেড়ানো পর্যন্ত রতনবাবুর স্বস্তি বোধ করছিলেন না। সিনিতেও এই নিয়মে ব্যতিক্রম হলো না। 4টের সময় পঞ্চার এনে দেওয়া চা খেয়েই রতনবাবু বেরিয়ে পড়লেন। শহর থেকে বেরোলেই খোলা অসমতল প্রান্তর, তার মধ্যে দিয়ে আবার এদিক ওদিক হাঁটা পথ চলে গেছে। এই পথের একটা দিয়ে মাইলখানি গিয়ে রতনবাবু একটা ভারী মনোরম জিনিস আবিষ্কার করলেন। একটা ছোট্ট ডোবা পুকুর, তার মধ্যে কিছু শালুক ফুটে আছে, আর তার চারিদিকে অজস্র পাখির জটলা। বক, ডাহুক, কাদাখচা, মাছরাঙা, এগুলো রতনবাবুর খুব চেনা। বাকিগুলো এই প্রথম তিনি দেখলেন। প্রতিদিন বিকেলে বেলাটা এই ডোবার ধারে বসেই হয়তো রতনবাবু বাকি ছুটিটা কাটিয়ে দিতে পারতেন। কিন্তু দ্বিতীয় দিন আরও কিছু আবিষ্কারের আশায় রতনবাবু অন্য আরেকটি পথ দিয়ে হাঁটতে শুরু করলেন। মাইলখানিক যাবার পর পথে এক পাল ছাগল পড়ার দরুন তার হাঁটা কিছুক্ষণের জন্য বন্ধ রাখতে হলো। রাস্তা খালি হবার পর আরও মিনিট 5 হাঁটতেই দেখলেন সামনে একটা কাঠের পুল দেখা যাচ্ছে। আরও এগিয়ে গিয়ে বুঝলেন সেটা একটা ওভারব্রিজ। তার নিচ দিয়ে চলে গেছে রেলের লাইন। পূব দিকে দূরে স্টেশনটা দেখা যাচ্ছে, আর পশ্চিম দিকে যত দূর দেখা যায় সোজা চলে গেছে সমান্তরাল দুটো লোহার পাত।
এখন যদি হঠাৎ একটা ট্রেন এসে পড়ে আর ব্রিজের তলা দিয়ে সেটা যদি যায়, তাহলে কি অদ্ভুত ব্যাপার হবে, সেটা ভাবতেই রতনবাবুর গায়ে কাঁটা দিয়ে উঠল। এক দৃষ্টে রেল লাইনের দিকে দেখছিলেন বলেই বোধহয় কখন যে আরেকটি লোক এসে তার পাশে দাঁড়িয়েছে সেটা রতনবাবু খেয়ালই করেননি। তাই পাশে তাকাতেই তাকে চমকে উঠতে হলো। লোকটির পরনে ধুতির শার্ট, কাঁধে একটা নস্যি রঙের র্যাপার, পায়ে ক্যাম্বিসের জুতো, চোখে বাইফোকাল চশমা। রতনবাবুর কেমন জানি খটকা লাগলো। একে কি আগে দেখেছেন কোথাও? চেনা চেনা মনে হচ্ছে না? মাঝারি হাইট, গায়ের রঙও মাঝারি, চোখের দৃষ্টিতে কেমন যেন উদাস উদাস ভাবুক ভাবুক ভাব। বয়স কত হবে? 50-এর তো বেশি নয় নিশ্চয়। চুলে বিশেষ পাক ধরেনি, অন্তত সন্ধ্যার আলোতে তো তাই মনে হয়। আগন্তুক একটু ঠান্ডা হাসি হেসে রতনবাবুকে নমস্কার করলেন। রতনবাবুও হাত জোড় করে প্রতি নমস্কার করতে গিয়ে হঠাৎ বুঝে ফেললেন কেন তার খটকা লাগছিল। লোকটিকে চেনা চেনা মনে হবার কারণ আর কিছুই নয়, এই ধাঁচের একটি চেহারা রতনবাবু বহুবার দেখেছেন এবং সেটা তার আয়নায়। ভদ্রলোকের চেহারার সঙ্গে তার নিজের চেহারার আশ্চর্য মিল। মুখের চৌকোনা ভাব, চুলের টেরি, গোঁফের ধাঁচ, থুতনির মাঝখানে খাঁজ, কানের লতি, এসবই প্রায় হুবহু এক। তবে গায়ের রং আগন্তুকের যেন একটু বেশি ময়লা, ভুরু একটু বেশি ঘন, আর মাথার পিছনে চুল যেন একটু বেশি লম্বা। এবার আগন্তুকের গলার স্বর শুনেও রতনবাবু চমকে উঠলেন। একবার তার পাড়ার ছেলে সুশান্ত একটা টেপ রেকর্ডারে রতনবাবুর গলা রেকর্ডিং করে শুনিয়েছিল। সে গলা আর এই লোকটির গলায় কোনো তফাৎ নেই বললেই চলে। ভদ্রলোক বললেন, হ্যাঁ আগে আমার নাম মণিলাল মজুমদার। আপনি বোধহয় নিউ মহামায়া হোটেলে উঠেছেন, তাই না? রতনবাবু বললেন, মণিলাল? নামেও কেমন যেন আশ্চর্য মিল। রতনবাবু কোনো রকমে অবাক ভাবটা কাটিয়ে তার নিজের পরিচয়টা দিলেন। আগন্তুক বললেন, আপনার বোধহয় আমাকে মনে পড়বে না, আমি কিন্তু এর আগেও আপনাকে দেখেছি। কোথায় বলুন তো? আপনি গত পুজোয় ধুলিয়ান যাননি? রতনবাবু ভুরু কপালে তুলে বললেন, আপনিও কি সেখানে গেছিলেন নাকি? আজ্ঞে হ্যাঁ, আমি প্রতিবারই পুজোয় কোথাও না কোথাও যাই। একা মানুষ, বন্ধু বান্ধবও বিশেষ নেই, আর নতুন নতুন জায়গায় একা একা বেড়াতে দিব্যি লাগে। সিনির কথাটা আমার আপিসের এক সহকর্মী আমাকে বলেন, বেশ জায়গা, কি বলেন? রতনবাবু ঢোক গিলে মাথা নেড়ে সম্মতি জানালেন। কেমন যেন অবিশ্বাস আর আশ্বস্তি মেশানো একটা ভাব বোধ করছেন তিনি। ওদিকের পুকুরটা দেখছেন। তারপরে হঠাৎ লোকটি বললেন, ওদিকের পুকুরটা দেখেছেন, যার পাশে পাখির জটলা হয় বিকেলবেলার দিকটা? মণিলালবাবু জিজ্ঞাসা করলেন। রতনবাবু বললেন, হ্যাঁ আমি দেখেছি। মনে হলো কিছু ভিনদেশির পাখিও জড়ো হয়েছে ওখানে। কিছু পাখি দেখলাম যা বাংলাদেশ আগে দেখিনি। আপনার কি মনে হলো? এতক্ষণে রতনবাবু খানিকটা স্বাভাবিক বোধ করছেন। বললেন, আমারও তাই ধারণা। আমিও কতগুলো পাখি দেখে চিনতে পারিনি। দূর থেকে একটা গুম গুম শব্দ পাওয়া যাচ্ছে, ট্রেন আসছে। পূব দিকে চেয়ে দেখলেন দূরে সার্চ লাইট দেখা যাচ্ছে, আলোটা ক্রমশ বড় হয়ে এগিয়ে আসছে। রতনবাবু আর মণিলালবাবু দুজনেই ব্রিজের রেলিংয়ে ধার দিয়ে দাঁড়ালেন। বিরাট শব্দ করে ব্রিজটাকে থরথর করে কাঁপিয়ে ট্রেনটা উল্টো দিকে চলে গেল।
দুজন ভদ্রলোকই হেঁটে ব্রিজটার উল্টো দিকে গিয়ে যতক্ষণ না ট্রেনটা অদৃশ্য হয় ততক্ষণ সেদিকে চেয়ে রইলেন। রতনবাবুর মনে ছেলে মানুষই রোমাঞ্চের ভাব জেগে উঠেছে। মণিলালবাবু বললেন, আশ্চর্য, এত বয়স হলো তবুও ট্রেন দেখার আনন্দটা গেল না। বাড়ি ফেরার পথে রতনবাবু জানলেন যে মণিলালবাবু 3 দিন হলো সিনিতে এসেছেন আর কালিকা হোটেলে উঠেছেন। কলিকাতাতেই তার পৈতৃক বাড়ি, কাজও করেন তিনি কলকাতার এক সওদাগরি আপিসে। মাইনের কথাটা কেউ কাউকে সাধারণত জিজ্ঞাসা করে না, কিন্তু রতনবাবু একটা অদম্য ইচ্ছের ফলে লজ্জায় মাথা খেয়ে সেটা জিজ্ঞাসা করে ফেললেন। উত্তর যা পেলেন তাতে তার কপালে ঘাম ছুটে গেল। এমনও কি সম্ভব মণিলালবাবু আর রতনবাবুর মাইনে এক? দুজনেই পান 437 টাকা। দুজনেই ঠিক একই বোনাস পেয়েছেন পুজোয়। লোকটা যে তার নারী নক্ষত্র কোন ফিকিরে আগে থেকেই জেনে নিয়ে তার সঙ্গে একটা ধাপ্পাবাজির খেলা খেলছে, এই কথাটা রতনবাবু কিছুতেই বিশ্বাস করতে পারলেন না। প্রথমত, তার রোজকার জীবনে কী ঘটছে না ঘটছে তা নিয়ে কেউ কোনোদিন মাথা ঘামায়নি। তিনি নিজের তালে নিজেই ঘোরেন। আপিসের বাইরে বাড়ির চাকর ছাড়া কারুর সঙ্গে কথা বলেন না, কারুর বাড়িতে গিয়ে কখনো আড্ডা মারেন না। মাইনের ব্যাপারটা না হয় বাইরে জানাজানি হতে পারে, কিন্তু তিনি রাত্রে কখন ঘুমান, কি খেতে ভালোবাসেন, কোন খবরে কাগজটা পড়েন, কোন থিয়েটার বা কোন বাংলা সিনেমা তিনি ইদানিং দেখেছেন, এসব তো তিনি নিজে ছাড়া আর কাউকে দেখেননি এবং কাউকে জানাননি। অথচ এর সব কিছুই ভদ্রলোকের সঙ্গে হুবহু মিলে যাচ্ছে কি করে? রতনবাবু কিন্তু কথাটা মুখ ফুটে মণিলালবাবুকে বলতে পারলেন না। সারা রাস্তা তিনি শুধু মণিলালবাবুর কথাই শুনলেন আর নিজের সঙ্গে মিল দেখে বারবার অবাক হলেন, চমকে উঠলেন। নিজের সম্বন্ধে তিনি এগিয়ে গিয়ে কিছু বললেন না। রতনবাবুর হোটেলটাই আগে পড়ে। হোটেলের সামনে এসে মণিলালবাবু বললেন, আপনার এখানে খাওয়া দাওয়া কেমন? রতনবাবু বললেন, মাছের ঝোলটা মন্দ করে না, বাকি সব চলনসই। আমার হোটেলে রান্নাটা আবার তেমন সুবিধের নয়। শুনছি এখানে জগন্নাথ মিষ্টান্ন ভাণ্ডারে নাকি ভালো লুচি আর ছোলার ডাল করে। আজ রাতের খাওয়াটা সেখানে সারলে কেমন হয়? রতনবাবু বললেন, বেশ তো, আমার আপত্তি নেই, ধরুন এই 8টা নাগাদ। ঠিক আছে, আমি ওয়েট করব আপনার জন্য, তারপর একসঙ্গে যাওয়া যাবে। মণিলালবাবু চলে যাবার পর রতনবাবু হোটেলে না ঢুকে কিছুক্ষণ বাইরে রাস্তায় পায়চারি করলেন। সন্ধ্যা গাঢ় হয়ে এসেছে, আকাশ পরিষ্কার, এতই পরিষ্কার যে তারার মধ্যে দিয়ে এঁকে বেঁকে যাওয়া ছায়াপথটাকে পর্যন্ত স্পষ্ট দেখা যাচ্ছে। আশ্চর্য, এতকাল রতনবাবুর আফসোস ছিল যে তার সঙ্গে মনের আর মতের মিল হয় এমন কোনো বন্ধু তিনি খুঁজে পাননি। অথচ এই সিনিতে এসে হঠাৎ এমন একজন লোকের সাক্ষাৎ পেয়েছেন যাকে তারই একটি ডুপ্লিকেট সংস্করণ বলা যেতে পারে। চেহারায় খানিকটা তফাৎ থাকলেও স্বভাবে আর রুচিতে এমন মিল যমজ ভাইদের মধ্যেও দেখা যায় কিনা সন্দেহ। তার মানে কি এতদিনে তার বন্ধুর অভাব মিটল? রতনবাবুর এই প্রশ্নের উত্তর চট করে পেলেন না। হয়তো মণিলালবাবুর সঙ্গে আর একটু মিশলে তিনি ব্যাপারটা বুঝতে পারবেন। একটা জিনিস তিনি বেশ বুঝতে পারছিলেন, যে তার একা ভাবটা যেন কেটে গেছে। এ পৃথিবীতে ঠিক তারই মতো আরেকটি লোক এতদিন ছিল, আর তিনি আকস্মিকভাবে তার সাক্ষাৎ পেয়ে গেছেন। জগন্নাথ মিষ্টান্ন ভাণ্ডারে টেবিলে দুদিকে মুখোমুখি বসে খেতে খেতে রতনবাবু লক্ষ্য করলেন যে তারই মতো মণিলালবাবুও বেশ পরিষ্কার করে চেটে পুটে খেতে ভালোবাসেন। তারই মতো খাবার মাঝখানে জল খান না, এবং তারই মতো ডালের মধ্যে পাতিলেবু কচলে নেন। সব খাবার পরে দই না খেলে রতনবাবুর চলে না, মণিলালবাবুরও চলে না। খাবার সময় রতনবাবুর একটু আশ্বস্তি লাগছিল।
এই কারণে যে তার সবসময় মনে হচ্ছিল যে অন্য টেবিলের লোকেরা তাদের দিকে ফিরে ফিরে দেখছে। এরা কি তাদের দুজনের মধ্যে মিলটা লক্ষ্য করেছে? এই মিলটা কি এতই স্পষ্ট যে বাইরের লোকের চোখেও ধরা পড়ে? খাবারের পরে রতনবাবু মণিলালবাবু চাঁদনি রাতে রাস্তায় কিছুক্ষণ পায়চারি করলেন। একটা প্রশ্ন রতনবাবুর মাথায় অনেকক্ষণ থেকে ঘুরছিল। এক ফাঁকে সেটা বেরিয়ে পড়ল। জিজ্ঞাসা করলেন, আপনার কি 50 পেরিয়ে গেছে? মণিলালবাবু হেসে বললেন, এই পেরোলো বলে, 11ই পৌষে 50 কমপ্লিট করব। রতনবাবুর মাথাটা বোঁ করে ঘুরে গেল। দুজনের জন্মও একই দিনে, 1323 সালের 11ই পৌষ। 8 ঘণ্টাখানিক পায়চারি করার পর বিদায় নেবার সময় মণিলালবাবু হেসে বললেন, আপনার সঙ্গে আলাপ করে না বড় আনন্দ পেলুম। আমার সঙ্গে সহজে কারুর একটা বনে না, কিন্তু আপনার বেলা সে কথাটা খাটেও না। বাকি ছুটিটা বেশ আনন্দে কাটবে বলে মনে হচ্ছে। অন্যান্য দিন রতনবাবুর 10টার মধ্যে ঘুমিয়ে পড়েন। সঙ্গে দু একটি বাংলা মাসিক পত্রিকা নিয়ে বিছানায় শুয়ে কিছুক্ষণ পাতা উল্টানোর পরই আপনা থেকে ঘুমে চোখ বুজে আসে। শোয়া অবস্থায় হাত বাড়িয়ে বাতির সুইচটা পাওয়া যায়। সেটা নেভানোর মিনিট খানেক মধ্যেই রতনবাবুর নাক ডাকতে শুরু করে। আজ কিন্তু তিনি দেখলেন যে তার ঘুম আসতে চাইছে না। পড়বারও ইচ্ছা নেই। পত্রিকাটি হাতে তুলে নিয়ে আবার পাশের টেবিলেই রেখে দিলেন। মণিলাল মজুমদার। রতনবাবুর কথা কোথায় যেন পড়েছিলেন যে পৃথিবীতে কোটি কোটি মানুষের মধ্যে কোথাও এমন কোনো দুজনকে পাওয়া যাবে না যাদের চেহারা হুবহু একরকম, অথচ চোখ, কান, নাক, হাত, পা ইত্যাদির সংখ্যা সকলেরই এক। চেহারার হুবহু মিল না হওয়া অসম্ভব, কিন্তু দুজনের মনের এই আশ্চর্য মিল কি সম্ভব? শুধু মন কেন, বয়স, পেশা, গলার স্বর, হাঁটা এবং বসার যে ভঙ্গি, চোখের চশমার পাওয়ার ইত্যাদি আরও অনেক কিছু হুবহু মিলে যাচ্ছে। ভাবলে মনে হয় অসম্ভব ব্যাপার, কিন্তু সেটাও যে সম্ভব হয়েছে তার প্রমাণ তো গত 4 ঘন্টায় রতনবাবু অনেকবার পেয়েছেন। রাত 12টা নাগাদ রতনবাবু বিছানা ছেড়ে উঠে ঘরের কুঁজো কাত করে আঁজলা করে খানিকটা জল নিয়ে নিজের মাথায় দিলেন। তার মাথা গরম হয়ে গেছে। এই অবস্থায় ঘুম তো আসবে না। ভিজে মাথায় আলতো করে গামছাটা একবার বুলিয়ে নিয়ে আবার বিছানায় শুলেন। বালিশটা ভিজে গেল, ভালোই। যতক্ষণ না শুকোয় ততক্ষণ মাথা ঠান্ডা থাকবে। পাড়া নিস্তব্ধ হয়ে গেছে। একটা প্যাঁচা বিকট স্বরে চেঁচাতে লাগলো এবং চেঁচাতে চেঁচাতে হোটেলের পাশ দিয়ে উড়ে চলে গেল। জানলা দিয়ে চাঁদের আলো এসে বিছানায় পড়েছে। কখন জানি আপনা থেকে রতনবাবুর মন থেকে ভাবনা মুছে গিয়ে তার চোখ দুটো বন্ধ হয়ে গেল। রাত্রে ঘুমোতে দেরি হওয়ার ফলে রতনবাবুর সকালে ঘুম ভাঙতে প্রায় 8টা হয়ে গেল। 9টায় মণিলালবাবু আসার কথা। আজ মঙ্গলবার। মাইলখানেক দূরে একটা জায়গায় আজ হাট বসবে। গতকাল খেতে খেতে দুজনে প্রায় একসঙ্গে হাটে যাবার ইচ্ছে প্রকাশ করেন। কেনার বিশেষ কিছু নেই, খালি ঘুরে দেখা আর কি। চা খেতে খেতেই প্রায় 9টা বাজল। সামনে প্লেটে রাখা মৌরির খানিকটা মুখে পুড়ে হোটেল থেকে বেরোতেই রতনবাবু দেখলেন মণিলালবাবু হাসি মুখে এগিয়ে আসছেন। কাছে এসে মণিলালবাবু প্রথম কথা বললেন, আপনার সঙ্গে কি আশ্চর্য মিল! সে কথা ভাবতে ভাবতে কাল ঘুমাতে অনেক রাত হয়ে গেল। উঠে দেখি 8টা বাজতে 5। এমনিতেই ঠিক 6টায় উঠি। রতনবাবু একথার কোনো জবাব দিলেন না। দুজনে হাটের দিকে রওনা দিলেন। পাড়ার কতগুলো ছোকরা জটলা করছিল। রতনবাবুরা তাদের সামনে দিয়ে যাবার সময় তাদের মধ্যে একজন টিটকিরি সুরে বললেন, এ মানিকজন! রতনবাবু যথাসম্ভব কথাটাকে অগ্রাহ্য করে এগিয়ে চললেন। মিনিট 20-এর মধ্যে দুজনে হাটে পৌঁছে গেলেন। বেশ গমগমে হাট। ফল মূল, শাকসবজি, তরি তরকারি থেকে বাসন কোসন, হাঁড়ি কুড়ি, জামা কাপড়, মুরগি, ছাগল ইত্যাদি সব কিছুরই দোকান রয়েছে। ভিড়ও হয়েছে বেশ। সেই ভিড়ের মধ্যে দিয়ে এই দোকান সেই দোকান দেখতে দেখতে রতনবাবু আর মণিলালবাবু এগিয়ে চললেন।
ওটা কে? পঞ্চানা? রতনবাবু কেন জানি তার হোটেলের চাকরটাকে সামনে ভিড়ের মধ্যে দেখে তার দৃষ্টি নামিয়ে মুখটাকে আড়াল করে দিলেন। ছোকরাদের মানিক জোর কথাটা কানে যাওয়া অবধি তার ধারণা হয়েছে তাদের দুজনকে একসঙ্গে দেখে লোকেরা মনে মনে হাসে। ভিড়ের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে প্রায় আচমকা রতনবাবুর মনে একটা চিন্তার উদয় হলো। হঠাৎ কেন জানি মনে হলো যে তিনি একাই ছিলেন ভালো, বন্ধুর তার কোনো তো দরকার ছিল না। আর বন্ধু হলেই সেই লোক যেন মণিলাল বাবুর মতো না হলেই তো ভালো ছিল। মণিলাল বাবুর সঙ্গে তিনি যতবারই কথা বলেছেন ততবারই তার মনে হয়েছে তিনি যেন নিজের সঙ্গেই কথা বলছেন। প্রশ্ন করলে কি উত্তর পাওয়া যাবে সেটা যেন আগে থেকেই জানা। তর্ক করার কোনো সুযোগ নেই, আলোচনার প্রয়োজন নেই, ঝগড়াঝাটির কোনো সম্ভাবনা নেই। এটা কি বন্ধুত্বের লক্ষণ? তার আপিসের কার্তিক রায়ের সঙ্গে মুকুন্দ চক্রবর্তীর গলায় গলায় ভাব, কিন্তু তা বলে তো কি দুজনের মধ্যে কথা কাটাকাটি হয় না? আলবাত হয়, কিন্তু তবুও তো তারা বন্ধু, সত্যি বলতে বন্ধু। সব কিছু মিলিয়ে তার বারবার মনে হতে লাগলো মণিলাল মজুমদার লোকটি তার জীবনে না এলেই যেন ভালো ছিল। ঠিক একই রকম দুজন লোক যদি জগতে থাকেও তাদের পরস্পরের কাছাকাছি আসাটা কি কোনো কাজের কথা তো নয়। সিনি থেকে কলকাতায় ফিরে গিয়েও মণিলালবাবুর সঙ্গে হয়তো দেখা হয়ে যেতে পারে, একথা ভাবতেই রতনবাবু শিউরে উঠলেন। একটা দোকানে বাঁশের লাঠি বিক্রি হচ্ছিল। রতনবাবু অনেক দিনের শখ একটা লাঠি কেনার, কিন্তু মণিলালবাবু দর করছেন দেখে রতনবাবু অনেক কষ্টে তার লোভ সংবরণ করলেন। শেষটায় দেখেন কি মণিলালবাবু নিজেই একটার জায়গা দুটো লাঠি কিনে তার একটা হাতাকে উপহার দিলেন। দেবার সময় আবার বললেন, এই সামান্য লাঠিটা বন্ধুত্বের চিহ্ন হিসাবে নিতে আপনার নিশ্চয়ই আপত্তি হবে না? হাটের পর হোটেলের দিকে ফেরার পথে মণিলালবাবু অনেক কথা বললেন, তার ছেলেবেলার কথা, তার মা বাবার কথা, তার স্কুল কলেজের কথা। রতনবাবু শুনতে শুনতে মনে হচ্ছিল যে তার নিজের জীবন কথাই যেন কেউ তাকে গড়গড় করে শুনিয়ে যাচ্ছে। বিকেলবেলায় চা খেয়ে দুজনে মাঠের মাঝখানে পথ দিয়ে ব্রিজের দিকে হাঁটতে হাঁটতে রতনবাবুর মাথায় ফন্দিটা এলো। কথা তাকে বেশি বলতে হচ্ছে না, তাই মাথাটা কাজ করছিল ভালো। দুপুর থেকেই মনে হচ্ছিল এ লোকটাকে হটাতে পারলে ভালো হয়, কিন্তু উপায়টা মাথায় আসছিল না। ঠিক এই মুহূর্তে পশ্চিমের আকাশে কালো মেঘটা চোখে পড়তে রতনবাবু উপায়টা যেন তার চোখের সামনে জলজ্যান্ত দৃশ্য হিসাবে দেখতে পেলেন। তিনি দেখলেন যে তারা দুজন যেন ওভারব্রিজের রেলিংয়ের ধারটায় দাঁড়িয়ে আছেন। দূরে পশ্চিম দিক থেকে 6টার মেল ট্রেনটা ঝড়ের মতন এগিয়ে আসছে। ইঞ্জিনটা যখন 20 গজের মধ্যে এসে পড়েছে তখন তিনি মণিলালবাবুর কাঁধে প্রচণ্ড ধাক্কা দিয়ে রতনবাবুর হাঁটা অবস্থাতেই চোখ বন্ধ করলেন। তারপর চোখ খুলে আর চোখে একবার মণিলালবাবুর দিকে দেখে নিলেন। মণিলালবাবুকে কিছুমাত্র চিন্তিত বলে মনে হলো না, কিন্তু দুজনের মধ্যে যদি এতই মিল হয় তাহলে মণিলালবাবুও হয়তো মনে মনে তাকে হটাবার কোনো ফন্দি আঁটছেন। কিন্তু চেহারা দেখে তো তা মনে হলো না। সত্যি বলতে কি ভদ্রলোক দিব্যি মনের আনন্দে গুনগুন করে গান গাইছেন। হিন্দি সিনেমার এই গানের সুরটা রতনবাবুও মাঝে মাঝে গুনগুন করে গান করে থাকেন। পশ্চিমের কালো মেঘটা এগিয়ে এসেছে, সূর্য মেঘের পিছন দিকে ঢাকা। বোধহয় আর কয়েক মিনিটে অস্ত যাবে। রতনবাবু চারিদিকে চেয়ে ত্রিসীমানায় আর অন্য কোনো মানুষের চিহ্ন দেখতে পেলেন না। ভালোই হয়েছে, কাছাকাছির মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি থাকলে তার প্ল্যান ভেস্তে যেত। আশ্চর্য, একটা মানুষকে খুন করার কথা ভেবেও রতনবাবু নিজেকে দোষী মনে করতে পারলেন না। মণিলালবাবুর যদি কোনো বিশেষত্ব থাকতো, এমনকি তার স্বভাব চরিত্র যদি রতনবাবুর চেয়ে সামান্য অন্যরকম হতো, তাহলে রতনবাবু তাকে মারবার কোনো কল্পনাই করতে পারতেন না। রতনবাবুর বিশ্বাস হয়েছে যে একই রকম দুজন লোকের একসঙ্গে বেঁচে থাকার কোনো সার্থকতা নেই। তিনি নিজে আছেন, নিজে থাকবেন, এটাই যথেষ্ট। মণিলালবাবু থেকেও যদি তার থেকে দূরে থাকতে পারতেন, যেমন এই কিছুদিন আগে পর্যন্ত ছিলেন, তাতে তার আপত্তি করার কিছুই ছিল না।
কিন্তু এখন এই আলাপের পর থেকে সেটা সম্ভব নয়, তাই তাকে সরিয়ে ফেলা নেহাতি দরকার। দুই ভদ্রলোক এসে ওভারব্রিজটাই পৌঁছলেন। বেশ কুবট করেছে, মুনিলালবাবু বললেন। রাত্রের দিকে বৃষ্টিও হতে পারে, আর তার মানে কাল থেকে জাঁকিয়ে ঠান্ডা পড়বে। রতনবাবু এই ফাঁকে একবার ঘড়িটা দেখে নিলেন। 6:12 ট্রেনটা নাকি খুব টাইমে যাতায়াত করে, আর বেশিক্ষণ নেই। রতনবাবু তার জড়ো ভাবটা ঢাকার জন্য একটা হাই তুলে বললেন, বৃষ্টি হলেও ঘন্টা 4-5 আগে তো কোনো সম্ভাবনা নেই বলেই তো মনে হয়। সুপুরি খাবেন? মনিলালবাবু পকেট থেকে একটা গোল টিনের কৌটো বার করে ঢাকনা খুলে রতনবাবুর দিকে এগিয়ে দিলেন। রতনবাবুও পকেটেই একটা সুপুরি কৌটো রাখত, কিন্তু তিনি সেটা আর বার করলেন না। সেটার কথা উল্লেখ না করে মনিলালবাবুর কৌটো থেকে একটা সুপুরি নিয়ে মুখে পুরে দিলেন। আর প্রায় সেই মুহূর্তেই ট্রেনের আওয়াজটা শোনা গেল। আজ ট্রেনটা 6টার কিছুটা আগেই চলে এসেছে। মনিলালবাবু রেলিংয়ের দিকে এগিয়ে গিয়ে ঘড়িটা একবার দেখে নিয়ে বললেন, 7 মিনিট বিফোর টাইম। পশ্চিমে মেঘ থাকার জন্য আজ অন্য দিনের চেয়ে চারিদিক একটু বেশি অন্ধকার, তাই হেডলাইটের আলোটা আরও বেশি উজ্জ্বল বলে মনে হচ্ছে। এখনও অনেক দূরের ট্রেন, তবে আলোটা দ্রুত বেড়ে চলেছে। এক দৃষ্টে তাকিয়ে থাকলে চোখে জল এসে যায়। ক্রিং 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 ক্রিং। সাইকেল চেপে একটা লোক রাস্তা দিয়ে ব্রিজের দিকে এসেছে। সর্বনাশ! লোকটা থামবে নাকি? না, রতনবাবুর আশঙ্কা ভুল। লোকটা তাদের পাশ দিয়ে ঝড়ের বেগে সাইকেল চালিয়ে উল্টো দিকের রাস্তা দিয়ে সন্ধ্যার অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। ট্রেনটা প্রচণ্ড দাপটে এগিয়ে এসছে। চোখ ঝলসানো হেডলাইটের দূরত্ব আন্দাজ করা কঠিন, আর কয়েক সেকেন্ডের মধ্যেই ওভারব্রিজে কাঁপতে শুরু করবে। ট্রেনের সঙ্গে শব্দে কান পাতা যায় না। মনিলালবাবু রেলিং ধরে দাঁড়িয়ে ট্রেনের দিকে চেয়ে আছেন। একটা বিদ্যুতের চমক, আর সেই সঙ্গে সঙ্গে রতনবাবু তার সমস্ত শক্তি প্রয়োগ করে 2 হাত দিয়ে মনিলালবাবুর পিঠে মারলেন ধাক্কা, আর তার ফলে মনিলালবাবুর দেহটা 2 হাত উঁচু কাঠের রেলিংয়ের উপর দিয়ে উল্টে শটান চলে গেল নিচে একেবারে রেল লাইনের দিকে। ঠিক সেই মুহূর্তে রতনবাবু বুঝতে পারলেন যে ওভারব্রিজটা কাঁপতে শুরু করে দিয়েছে। রতনবাবু আজ আর ট্রেন চলে যাওয়ার দৃশ্য দেখার জন্য অপেক্ষা করলেন না। কাঠের ব্রিজটার মতোই তার মধ্যেও একটা কাঁপুনি শুরু হয়েছে। পশ্চিমের মেঘটা অনেকখানি এগিয়ে এসছে, আর মাঝে মাঝে বিদ্যুতের চমক দিচ্ছে। রতনবাবুর ভালোভাবে গায়ে জড়িয়ে নিলেন, হোটেলের দিকে রওনা দিলেন। বৃষ্টির প্রথম পশলাটা এড়াবার ব্যর্থ চেষ্টায় শেষে রাস্তায় প্রায় দৌড়ে হাঁপাতে হাঁপাতে এসে রতনবাবু হোটেলে ঢুকলেন। ঢুকেই তার কেমন যেন খটকা লাগলো। এটা কোথায় এলেন তিনি? মহামায়া হোটেলের সামনে তো ঘরটা তো নয়। এরকম টেবিল, এরকমভাবে চেয়ার সাজানো, দেয়ালে এরকম ছবি। এদিক ওদিক দেখতে দেখতে হঠাৎ দেয়ালে একটা কাঠের বোর্ড তার চোখে পড়ল। কি বিদঘুটে ভুল রে বাবা! এই যে কালিকা হোটেলে এসে ঢুকেছেন তিনি, এখানে তো মনিলালবাবু ছিলেন না। বৃষ্টিতে ভিজলেন নাকি? কে একজন প্রশ্ন করল তাকে। রতনবাবু ঘুরে দেখলেন মাথায় কোকড়া চুল, সবুজ র্যাপার গায়ে দেওয়া একজন লোক, বোধহয় এই হোটেলেরই বাসিন্দা। তার দিকে মুখ করে হাতে চায়ের পেয়ালা নিয়ে বসে আছে। রতনবাবুর মুখ দেখে ভদ্রলোক যেন একটু অপ্রস্তুত হয়ে বললেন, ও সরি, ভুল হয়ে গেছে। আপনাকে দেখে হঠাৎ মনিলালবাবু বলে মনে করেছিলাম। এই প্রশ্নটা শুনে এই প্রথম রতনবাবুর মনে একটা সন্দেহ জাগল। তিনি যে খুনটা করলেন সেটা সব দিক থেকে বিচার করে আটঘাট বেঁধে করেছেন কি? তারা দুজন যে একসঙ্গে বেরিয়েছেন সেটা হয়তো অনেকেই দেখেছে, কিন্তু দেখা মানে কি লক্ষ্য করা? যারা দেখেছে তাদের কি কথাটা মনে থাকবে? আর যদি থাকেও, তার মানে কি সন্দেহটা তার ওপরেই পড়বে? হাট থেকে বেরিয়ে খোলা রাস্তায় পড়বার পর আর তাদের কেউ দেখেনি, একথা রতনবাবু খুব ভালোভাবেই জানে।
আর ওভারব্রিজের পৌঁছানোর পর, ও হ্যাঁ, সেই সাইকেলওয়ালা তো তাদের দুজনকেই নিশ্চয়ই দাঁড়িয়ে থাকতে দেখেছে, কিন্তু তখন তো রীতিমতো অন্ধকার হয়ে এসেছে। ওইভাবে দ্রুতবেগে সাইকেল চালিয়ে যাওয়ার সময় কি সেই লোক তাদের মুখ চিনে মনে করে রেখে দিয়েছে? অসম্ভব। রতনবাবু যতই ভাবলেন ততই তিনি নিশ্চিন্ত বোধ করতে লাগলেন। মণিলালবাবুর মৃতদেহ আবিষ্কার হবে নিশ্চয়ই, কিন্তু তার ফলে রতনবাবুর উপর সন্দেহ পড়বে, তার বিচার হবে, শাস্তি হবে, তাকে খুনি হিসাবে মৃত্যুদণ্ডে দণ্ডিত হতে হবে। এইসব কথা রতনবাবুর কিছুতেই বিশ্বাস হলো না। বাইরে বৃষ্টি হচ্ছে দেখে রতনবাবুর কালিকা হোটেলে বসে এক পেয়ালা চা খেলেন। 7:30 নাগাদ বৃষ্টি থামল। রতনবাবু শটার নিউ মহামায়া হোটেলে চলে এলেন। কি অদ্ভুতভাবে ভুল করে তিনি ভুল হোটেলে গিয়ে হাজির হয়েছিলেন সেটা ভাবতেও তার হাসি পাচ্ছিল। রাত্রে পেট ভরে খেয়ে বিছানায় শুয়ে দেশ পত্রিকা খুলে অস্ট্রেলিয়ার বুনো জাতিদের সম্বন্ধে একটা প্রবন্ধ পড়ে রতনবাবু ঘরের বাতি নিভিয়ে দিয়ে পরম নিশ্চিন্তে চোখ বুজলেন। আবার তিনি একা এবং অদ্বিতীয়, তার কোনো সঙ্গী নেই, সঙ্গীর কোনো প্রয়োজনও নেই। তিনি এতকাল যেমনভাবে কাটিয়েছেন আবার ঠিক তেমনভাবেই কাটবেন। এর চেয়ে আরাম আর কি হতে পারে? বাইরে আবার বৃষ্টি শুরু হয়েছে, তার সঙ্গে বিদ্যুতের চমক আর মেঘের গর্জন, কিন্তু তাতে কি এসে যায় না কিছু, কারণ রতনবাবু নাক ডাকতে শুরু করেছে। পরদিন সকালে চা দেবার সময় পঞ্চা বলল, ওই লাঠিটা কাল হাটে কিনলেন নাকি বাবু? রতনবাবু বললেন, হ্যাঁ। কত নিল? রতনবাবু দাম বললেন। তারপর গলার স্বর যথাসম্ভব স্বাভাবিক করে বললেন, তুমি গিয়েছিলে হাটে? পঞ্চা একগাল হেসে বলে, হ্যাঁ হ্যাঁ বাবু, দেখলাম তো আপনাকে। আপনি আমায় দেখতে পাননি? কই না তো। এরপরে পঞ্চার সঙ্গে তার আর কোনো কথা হয়নি। চা খাওয়া শেষ করে হোটেল থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে তিনি কালিকা হোটেলের সামনে এসে পৌঁছলেন। কালকে সে কোকড়া চুলওয়ালা ভদ্রলোকটি আরও কয়েকজন বাঙালি ভদ্রলোকের সঙ্গে দরজায় গোড়ায় দাঁড়িয়ে চিন্তিতভাবে কথাবার্তা বলছেন। মণিলালবাবুর নাম না? আর সুইসাইড কথাটা যেন রতনবাবুর কানে এলো। তিনি ভালো করে শোনার জন্য আরেকটু এগিয়ে গেলেন। শুধু তাই না, একটা প্রশ্নও করে বসলেন। কে আত্মহত্যা করলো মশাই? গতকালে ভদ্রলোক বললেন। কাল আপনাকে দেখে যে লোক বলে ভুল করেছিলাম তিনি। সুসাইড? সেই রকমই তো মনে হচ্ছে। রেল লাইনের ধারে লাশ পাওয়া গেছে, একটা ওভারব্রিজ আছে তারই ঠিক নিচে। মনে হয় উপর থেকে লাফিয়ে পড়েছিলেন। ভদ্রলোক এমনিতে একটু অদ্ভুত গোছের ছিলেন, কারুর সঙ্গে বিশেষ কোনো কথাবার্তাও বলতেন না। আমরা ওকে নিয়ে বলাবলি করতুম। ডেড বডি? পুলিশের জিম্মায়। চেঞ্জে এসেছিলেন ভদ্রলোক, চেনাশোনা তো কেউ নেই এখানে। কলকাতা থেকে এসেছিলেন, এর বেশি আর কিছুই নাকি জানা যায়নি। রতনবাবু সহানুভূতির ভঙ্গিতে বার দুয়েক মাথা নেড়ে চুকচুক করে শব্দ করলেন, আবার হাঁটতে শুরু করলেন। সুইসাইড? তাহলে খুনের কথাটা কারুর মাথাতেই আসেনি। কি আশ্চর্য সৌভাগ্য তার! খুন জিনিসটা তো তাহলে ভারী সহজ। লোকে এত ভয় পায় কেন? রতনবাবু মনে মনে ভারী হালকা বোধ করলেন। দুদিন পরে আজ তিনি আবার একা বেড়াতে পারবেন, ভাবতেও আনন্দ লাগে। গতকাল মণিলালবাবুকে ঠেলা দেবার সময় বোধহয় রতনবাবুর শার্টের একটা বোতাম ছিঁড়ে গিয়েছিল। একটা দর্জির দোকান খুঁজে বার করে তিনি বোতামটা লাগিয়ে নিলেন। তারপর একটা মণিহারি দোকান থেকে একটা নিম টুথপেস্ট কিনলেন। না হলে কাল সকালে দাঁত মাজা হবে না। যেটা রয়েছে সেটা টিপে টিপে একবারে চ্যাপ্টার শেষ অবস্থায় পৌঁছেছে। দোকান থেকে এসে কিছু দূর যেতেই একটা বাড়ির ভেতরে কীর্তনের আওয়াজ রতনবাবুর কানে এলো। রতনবাবু খানিকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সে কীর্তন শুনলেন। তারপর শহরের বাইরে একটা নতুন রাস্তা দিয়ে মাইলখানিক হেঁটে 11টা নাগাদ হোটেলে ফিরে এসে স্নান খাওয়া সেরে দিবা নিদ্রার উদ্যোগ করলেন। যথারীতি 3টে নাগাদ ঘুম ভাঙল, আর ভাঙা মাত্রই রতনবাবু বুঝতে পারলেন যে তার মন চাইছে আজ সন্ধ্যায় আরেকবার ওভারব্রিজটায় যেতে।
গতকাল খুব স্বাভাবিক কারণে রতনবাবু ট্রেনের দৃশ্যটা উপভোগ করতে পারেননি। আকাশে মেঘ অবশ্যই কাটেনি, কিন্তু তাতে ক্ষতি নেই। বৃষ্টির কোনো সম্ভাবনা আছে বলে মনে হয় না। আজ তিনি ট্রেন আসা থেকে শুরু করে চলে যাওয়ার শেষ মুহূর্ত পর্যন্ত আরাম করে দেখবেন। 5টার সময় চা খেয়ে রতনবাবু নিচে নামলেন। সামনেই ম্যানেজার সৌম্যবাবু বসেছিলেন। রতনবাবুকে দেখে বললেন, যে ভদ্রলোকটি কালকে মারা গেছেন তার সঙ্গে আপনার আলাপ ছিল নাকি মশাই? রতনবাবু প্রথমটা কিছু না বলে অবাক হবার ভান করে সৌম্যবাবুর দিকে চাইলেন। তারপর বললেন, কেন বলুন তো? না, মানে পঞ্চা বলছিল হাটে আপনাদের দুজনের একসঙ্গে দেখেছে। রতনবাবু অল্প হেসে শান্তভাবে বললেন, আলাপ আমার একসঙ্গে কারোরই সঙ্গে হয়নি। হাটে এক আধজনের সঙ্গে কথা হয়েছে বটে, তবে কি জানেন, কোন লোকটা যে মারা গেছেন সেটাই তো আমি জানি না। ওহো, রতনবাবু হাসলেন। ভদ্রলোক বেশ আমোদে। উনিও আপনারই মতন হাওয়া বদলাতে এসেছিলেন, কালিকা হোটেলে উঠেছিলেন। ও, তাই বুঝি? রতনবাবু আর কোনো কথা না বলে বেরিয়ে পড়লেন। প্রায় 2 মাইল পথ, আর বেশি দেরি করলে ট্রেন দেখা যাবে না। রাস্তায় তার দিকে আর কেউ সন্দিগ্ধ দৃষ্টি দিল না। গতকাল যে ছেলেগুলো জটলা করছিল তাদের কাউকেই আজ আর দেখা গেল না। ওই মানিকজোর কথাটা রতনবাবুর ভালো লাগেনি। ছেলেগুলো কোথায় গেল? একটা ঢাকের আওয়াজ শুনতে পাচ্ছেন রতনবাবু। পাড়ায় পুজো আছে, ছেলেগুলো নির্ঘাত সেখানেই গেছে। রতনবাবু নিশ্চিন্ত মনে এগিয়ে গেলেন। খোলা প্রান্তরের মাঝখানে পথে আজ তিনি একা। মণিলাল বাবুর সঙ্গে আলাপ হবার আগেও তিনি নিশ্চিন্ত মানুষ ছিলেন, কিন্তু আজ তার নিজেকে যেমন হালকা মনে হচ্ছে তেমন হালকা এর আগে কখনো মনে হয়নি। ওই যে বাবলা গাছ, ওটা পেরিয়ে মিনিটখানেক হাঁটলেই ওভারব্রিজ। আকাশে মেঘে ভরা, তবুও ঘন কালো মেঘ তো নয়, ছাইয়ের মতন ফিকে মেঘ। বাতাস নেই, তাই সমস্ত মেঘ যেন এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে। ওভারব্রিজটা দেখতে পেয়ে রতনবাবুর মন আনন্দে নেচে উঠল। তিনি পা চালিয়ে এগিয়ে গেলেন। বলা তো যায় না, ট্রেন যদি কালকের চেয়ে বেশি তাড়াতাড়ি এসে পড়ে। মাথার উপর দিয়ে এক ঝাঁক বক উড়ে গেল। ভিন দেশের বক কিনা কে জানে। ব্রিজের ওপর দাঁড়িয়ে সন্ধ্যার নিস্তব্ধতাটাকে রতনবাবু বেশ ভালো করেই বুঝতে পারলেন। খুব মন দিয়ে কান পাতলে ক্ষীণ ঢাকের শব্দ শহরের দিক থেকে শোনা যায়, এছাড়া আর কোনো শব্দ নেই। রতনবাবু রেলিংয়ের পাশটায় গিয়ে দাঁড়ালেন। ওই যে দূরে সিগন্যাল, আর ওই যে আরও দূরে স্টেশন। রেলিংয়ের নিচের দিকে কাঠের ফাটলে কি যেন একটা জিনিস চকচক করছে না? রতনবাবু উপুর হয়ে হাত বাড়িয়ে জিনিসটাকে বার করে আনলেন। সেটা একটা গোল টিনের কৌটো, তার ওপর ভেতরে এলাচ আর সুপারি। রতনবাবু একটু হেসে সেটাকে ব্রিজের উপর থেকে নিচের লাইনে ফেলে দিলেন। ঠুং করে একটা মৃদু শব্দ পেলেন তিনি। কতদিন ওইখানে পড়ে থাকবে সুপারির কৌটো কে জানে। কিসের আলো ওটা? ট্রেন আসছে, এখনও শব্দ পাওয়া যাচ্ছে না, কিন্তু আলো এগিয়ে আসছে। রতনবাবু অবাক হয়ে আলোটা দেখতে লাগলেন। হঠাৎ একটা দমকা বাতাসে তার কান থেকে র্যাপারটা খসে পড়ল। রতনবাবু সেটাকে আবার ভালো করে জড়িয়ে নিলেন। এবারে শব্দ পাচ্ছেন তিনি, গুড় 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 গুম 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 গুম, যেন একটা ঝড় এগিয়ে আসছে, আর সঙ্গে ক্রমাগত একটা মেঘের গর্জন। রতনবাবুর হঠাৎ মনে হলো তার পিছনে কে যেন এসে দাঁড়িয়েছে। এই সময় ট্রেনের দিকে থেকে চোখ ফেরানো মুশকিল, কিন্তু তাও তিনি একবার চারিদিক চট করে চোখ ঘুরিয়ে দেখে নিলেন। কেউ তো কোথাও নেই। আজ কালকের চেয়ে অন্ধকার কম, তাই দেখতে অসুবিধা নেই। শুধু তিনি আর ওই দ্রুত ধাবমান জাঁদ রেল ট্রেনটা ছাড়া মাইল খানেকের মধ্যে আর কেউ আছে বলে মনে হয় না। ট্রেন এখনও 100 গজের মধ্যে। রতনবাবু রেলিংয়ের দিকে আরও এগিয়ে গেলেন। আগেকার দিনে স্টিম ইঞ্জিন হলে এতটা এগিয়ে যাওয়া নিরাপদ হতো না। চোখে মুখে কয়লায় ধোঁয়া ঢুকে যাবার বিপদ ছিল। এ ট্রেন ডিজেল ট্রেন, তাই ধোঁয়া নেই।
শুধু বুক কাঁপানো গুরু গম্ভীর শব্দ আর চোখ ঝলসানো হেডলাইটের আলো। ও এসে পড়ল ট্রেন ব্রিজটার নিচে। রতনবাবু তার দুই কনুইয়ের উপর ভর দিয়ে সামনের দিকে ঝুঁকে পড়লেন। আর ঠিক সেই মুহূর্তে পিছন থেকে দুটো হাত এসে তার পিঠে মারল এক প্রচণ্ড ধাক্কা। রতনবাবু টাল সামলাতে পারলেন না, কারণ রেলিংটা ছিল মাত্র 2 হাত উঁচু। মেল ট্রেনটা সশব্দে ব্রিজ কাঁপিয়ে চলে গেল পশ্চিম দিকে, যেদিকের আকাশের রক্তের রং এখন বেগুনি হয়ে এসছে। রতনবাবু এখন আর ব্রিজের উপরে নেই, তবে তার চিহ্নস্বরূপ একটা জিনিস এখনও রেলিংয়ের কাঠের একটা ফাটলে আটকে আছে। সেটা সুপুরি আর এলাচে ভরা একটা অ্যালুমিনিয়ামের কৌটো। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই গল্পটি? যদি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও। আর আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আর সবার কাছে শেয়ার করে দিও। ঠিক আছে বন্ধুরা, আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে।